এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। গত পর্বে আমরা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের নন প্রিএমটিভ দেখে এসেছি। আজকে আমরা দেখব প্রিএমটিভ। তো আমাদের এখানে কোশ্চেনে বলা আছে কি যে হাইয়েস্ট নাম্বার হাইয়েস্ট প্রায়োরিটি, অর্থাৎ আমাদের এখানে যে প্রায়োরিটিগুলো দেওয়া আছে আমাদেরকে বলা হয়েছে যে হাইয়েস্ট নাম্বার, অর্থাৎ এইটা হচ্ছে প্রায়োরিটিগুলোর মধ্যে হাইয়েস্ট নাম্বার, এটাকে প্রায়োরিটি হিসেবে ধরে আমাদের ম্যাথটা করতে বলছে। আদারওয়াইজ যদি কোশ্চেনে লেখা থাকে যে লোয়েস্ট নাম্বার হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে সেক্ষেত্রে কী হতো, আমাদের 1 থেকে শুরু হতো, কারণ এটা হচ্ছে লোয়েস্ট নাম্বার প্রায়োরিটির ক্ষেত্রে। তো লোয়েস্ট নাম্বার বলা থাকলে কী হতো যে 1 2 3 এভাবে যেত। যেহেতু আমাদের হাইয়েস্ট নাম্বার বলা আছে সেজন্য হচ্ছে 4 3 2 1 এভাবে যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটার জন্য গ্যান চার্টটা ড্র করি। আমাদের প্রসেস, প্রায়োরিটি, অ্যারাইভাল টাইম, বাস টাইম দেওয়া আছে। তো আমাদের প্রথমে গ্যান চার্ট করতে গেলে কী করতে হবে, আগে বলে রাখি যে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে যদি অ্যাট এ টাইম একটা প্রসেস হচ্ছে এক্সিকিউশনের জন্য যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায়োরিটিটা চেক করার কোনো প্রয়োজন নেই। আদারওয়াইজ যদি একাধিক প্রসেস অ্যাট এ টাইম প্রসেসিংয়ের জন্য বা এক্সিকিউশনের জন্য যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায়োরিটিটা চেক করতে হবে এবং তাকে হচ্ছে সেই অনুযায়ী এক্সিকিউশনের জন্য পাঠাতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি কি যে জিরো অ্যারাইভাল টাইমে হচ্ছে আমাদের P4 যে প্রসেস সেটা হচ্ছে এক্সিকিউট করার জন্য যাচ্ছে। যেহেতু অ্যাট এ টাইম একটা প্রসেস যাচ্ছে, সেজন্য এটাকে আমাদের প্রায়োরিটি চেক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডিরেক্ট প্রসেসটা বসাই দিলেই হয়ে গেল। তো এখানে আমি বলে রাখি যে আর একটা কথা, যে অ্যাট এ টাইম হচ্ছে প্রিমিটিভের ক্ষেত্রে প্রসেস 1 ইউনিট অফ টাইম পর্যন্তই হচ্ছে এক্সিকিউট করতে পারে। তাহলে 0 থেকে এখন কী করবে, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত সে এক্সিকিউট করবে। তাহলে এখানে 5 ছিল, তাহলে এখানে এখন হয়ে যাবে কত, 1 ইউনিট এক্সিকিউট করছে, সেই জন্য হয়ে যাবে 4। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই যে 1, এই 1-এর জন্য কোনো প্রসেস কি অ্যারাইভ করছে কি না। হ্যাঁ করছে, কোনটা করছে, P3। তাহলে P3-কে আমরা এখন এক্সিকিউশনের জন্য পাঠাবো। তবে আর একটা কথা বলে রাখি যে P3 এখন কি আমাদের প্রসেসে দুইটা প্রসেস আছে মানে এক্সিকিউশনের জন্য, যে P3 আর P4। যার হচ্ছে প্রায়োরিটি বেশি তাকে হচ্ছে আমরা এক্সিকিউশনের জন্য পাঠাবো। তাহলে P3-র প্রায়োরিটি হচ্ছে 4 আর P4-এর হচ্ছে 3। তাহলে যার প্রায়োরিটি বেশি তাকে পাঠাবো বলছিলাম, তাহলে P3-কেই পাঠাবো। তাহলে P3-কে পাঠালাম এবং সে 1 ইউনিট অফ টাইম পর্যন্ত কী করতে পারছে, এক্সিকিউট করতে পারছে। তাহলে এখানে কী হবে, 7 থেকে 1 ইউনিট যেহেতু এক্সিকিউট করছে সেজন্য সে এখন 6 হয়ে যাবে। এরপর হচ্ছে আবার চেক করব যে 2 টাইমে হচ্ছে কোনো প্রসেস অ্যারাইভ করছে কি না। হ্যাঁ দেখতে পাচ্ছি P1 অ্যারাইভ করছে। তো এখন আমরা হচ্ছে যেহেতু একাধিক প্রসেস সেজন্য প্রায়োরিটি চেক করব যে এখানে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি, 1 4 3। তাহলে 4 হচ্ছে কার জন্য, প্রসেস 3-র জন্য হচ্ছে প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। তাহলে আবার কি যাবে, P3 যাবে। দেন সে কী হবে, আবার এক্সিকিউট করে একটা প্রসেস সে মানে অ্যাট এ টাইম 1 ইউনিট প্রসেস সে এক্সিকিউট করতে পারবে। তাহলে 2 থেকে এখানে 3 হয়ে গেল। দেন তাহলে এখানে কী হবে, 6 থেকে যেহেতু একটা ইউনিট সে এক্সিকিউট করে ফেলবে তাহলে এখানে 5 হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আবার চেক করব 3-র জন্য কোনো প্রসেসকে আমাদের অ্যারাইভ করছে কি না। হ্যাঁ 3-র জন্য অ্যারাইভ করছে হচ্ছে P0। যেহেতু আবার সে একাধিক প্রসেস আসে সেই জন্য আমরা কী করবো, আবার প্রায়োরিটি চেক করব 2 1 2 1 3 4 3। তাহলে কার এটা প্রায়োরিটি বেশি, 4-এর জন্য কে আছে, P3-টাই আবার আমাদের যাবে সেক্ষেত্রে। তাহলে যাওয়ার পরে কী হবে, 3 ছিল, তাহলে যেহেতু সে অ্যাট এ টাইম 1 ইউনিট অফ প্রসেসকে এক্সিকিউট করতে পারে সেই জন্যই হচ্ছে 3 + 1 এখানে 4 হয়ে যাবে। যেহেতু সে একটা প্রসেস হচ্ছে এক্সিকিউট করে ফেলছে তাহলে এখানে হচ্ছে এখন 4 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা আবার দেখব যে 4-এর জন্য কোনো কিছু অ্যারাইভ করছে কিনা। না 4-এর জন্য কোনো প্রসেস অ্যারাইভ করেনি। 5 হচ্ছে 4-এর থেকে হাইয়েস্ট, সেজন্য হচ্ছে আমাদের সেম প্রসেসগুলোই থাকবে এবং আবার আমরা প্রায়োরিটিটা চেক করব। যার প্রায়োরিটি বেশি তাকে হচ্ছে এক্সিকিউশনের জন্য পাঠাবো। তো প্রসেসগুলো চেক করে দেখতে পাচ্ছি আমাদের P3-র প্রায়োরিটিটা এখন পর্যন্ত বেশি এবং এটা এখন পর্যন্ত আমাদের চলতেছে। তাহলে এখন আবার আমরা P3-কেই পাঠাবো। দেন আরও একটা প্রসেস সে নিবে। তাহলে 4 প্লাস মানে একটা টাইম হচ্ছে একটা ইউনিটকে সে প্রসেস করতে পারবে। তাহলে 4 + 1 এখানে 5 হয়ে যাবে। আর এখানে কি হবে, আর একটা কমেছে, তাহলে এখানে হবে হচ্ছে 3। এরকমভাবে করতে করতে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো প্রসেসে কিন্তু রেডি কিউতে চলে এসেছে, রাইট। কারণ আমরা এখানে যখন 5 পর্যন্ত আসে তাহলে কি 1 2 3 5 সবগুলোর প্রসেসে আমাদের রেডি কিউতে অ্যারাইভ করছে। তাহলে সেই জন্য আমরা একবারে কী করতে পারি এখন, তাহলে এটাকে আমরা যেহেতু
কত পর্যন্ত আছে, এখানে 4 পর্যন্ত আছে। তাহলে আমরা অ্যাট এ টাইম হচ্ছে 5 + 3 8 করে দিতে পারি, কারণ আমাদের তিনটা স্টেপ দরকার যে 7 পর্যন্ত যাওয়ার জন্য, কারণ 4 পর্যন্ত আছে, 4 আর 3 7, মানে আর 3টা প্রসেস হচ্ছে করলে হচ্ছে আমাদের P3 এক্সিকিউশনটা 0 হয়ে যাবে, রাইট। তাহলে এখানে হচ্ছে আমরা 5 + 3 8 করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সবগুলো প্রসেসে রেডি কিউতে অ্যারাইভ করে ফেলছে। তাহলে আমরা এখন আর কোনো কাজ নাই, তাহলে আমরা ডিরেক্ট জাস্ট অ্যাড করে দিব। তাহলে এখন কোনটা এক্সিকিউট করবে, কার হচ্ছে কম, প্রায়োরিটি কম। তাহলে এখানে হচ্ছে দুইটা আছে, P2 আর P4। এখন যেহেতু P2 আর P4 এর প্রায়োরিটি সেম, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, যার হচ্ছে অ্যারাইভাল টাইমটা কম তাকে নিব। অ্যারাইভাল টাইম কম কার, এখানে হচ্ছে P2-র জন্য হচ্ছে 5 আর P4-এর জন্য হচ্ছে 0। তাহলে P4-এর অ্যারাইভাল টাইমটা কম, তাহলে এখন P4-কে নিব। অ্যান্ড P4-এর এখানে কত পর্যন্ত ছিল, এখানে 4 ছিল বাস টাইম, যেহেতু আমরা ফার্স্টে হচ্ছে একবার এক্সিকিউট করছি, 5 থেকে কমে সেজন্য 4 হয়েছে। তাহলে 4-এর সাথে যদি আমরা এখন 12 যোগ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, 12 + 4 18, P2টা আমাদের এক্সিকিউট হয়ে গেল। এখন আবার চেক করব, তারপরে হচ্ছে কার প্রায়োরিটি সবচেয়ে কম। এখন আমরা দেখতে পাচ্ছি যে P0-র হচ্ছে 2 আর P1-এর হচ্ছে 1। তাহলে এখন P2টা হচ্ছে এক্সিকিউট করবে, কারণ P2 হচ্ছে হায়েস্ট প্রায়োরিটি। তাহলে হায়েস্ট প্রায়োরিটিটাকে আমরা নিব। তাহলে এখন কি হচ্ছে, P0-র জন্য হচ্ছে আমাদের এর বাস টাইমটা নিব। এর বাস টাইমটা কত, 5। তাহলে 18 + 5 23। এখন আবার হচ্ছে আমরা কি করব, লাস্ট যেই প্রসেসটা P1-কে নিব। P1-এর প্রায়োরিটি হচ্ছে 1, তাহলে এখন P1-এর জন্য আমরা এক্সিকিউশনে পাঠাবো। দেন হচ্ছে P1-এর যে বাস টাইম 4কে হচ্ছে আমরা এর সাথে যোগ করে দেবো, 23 + 4 27। আমাদের গ্যান্ট চার্ট ড্র করা হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা ক্যালকুলেট করব। কমপ্লিশন টাইমটা কি, যেই টাইমে হচ্ছে গ্যান্ট চার্টে যে টাইমে হচ্ছে প্রসেসটা এক্সিকিউট করছে বা টার্মিনেট হয়ে গেছে, সেটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। তাহলে আমরা P0-র জন্য প্রথমে দেখি, P0 এটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে তার এক্সিকিউশন টাইম। তাহলে এক্সিকিউশন টাইমটাই হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। তাহলে P0-র কমপ্লিশন টাইমটা কি, 23। P1-এর জন্য আবার চেক করি, P1-এর জন্য কমপ্লিশন টাইমটা হচ্ছে 27, P2-র জন্য হচ্ছে 18, P3-র জন্য হচ্ছে 8, P4-এর জন্য হচ্ছে 12। এটা কিন্তু না, এটা যখন এক্সিকিউট করা পুরোপুরি শেষ হয়েছে সেই মোমেন্টের যেই এক্সিকিউশন টাইমটা, সেটাই হচ্ছে কমপ্লিশন টাইম। এখানে তো তার এক্সিকিউশন কমপ্লিট হয়েছিল, জাস্ট তার একটা এক্সিকিউশন কমপ্লিট হয়েছিল, 5টার মধ্যে একটা এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য এটা হচ্ছে এখানে স্টপ হয়ে গেছিলো। দেন প্রায়োরিটি অনুযায়ী আমাদের অন্য প্রসেস মাঝখান দিয়ে চলে এসেছিলো। এটা একটু কেয়ারফুলি থাকবেন এই ব্যাপারটা নিয়ে, যে কোন প্রসেসটা হচ্ছে আগে এক্সিকিউট হচ্ছে, কোন প্রসেসটা পরে এক্সিকিউট হচ্ছে, প্রায়োরিটিটা মেনটেন করবেন। এবং গ্যান্ট চার্ট থেকে কমপ্লিশন টাইমটা ক্যালকুলেট করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন যে কোন প্রসেসটা অ্যাকচুয়ালি কোন টাইমে এক্সিকিউট হয়েছে, সেটা একটু কেয়ারফুলি দেখবেন। তো এখন আমরা হচ্ছে কমপ্লিশন টাইমগুলোকে বের করে ফেললাম। এখন হচ্ছে এর থেকে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটাকে ক্যালকুলেট করব। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা কি, যে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ কমপ্লিশন টাইমটা কি এইটা, এর থেকে যদি আমরা অ্যারাইভাল টাইমটাকে মাইনাস করি, তাহলে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব 23 - 3 20, 27 - 2 25, 18 - 5 13, 8 - 1 7, 12 - 0 12। এখন হচ্ছে আমরা ওয়েটিং টাইমটা বের করব। ওয়েটিং টাইমের সূত্রটা কি, যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি বাস টাইমটাকে মাইনাস করি, তাহলে হচ্ছে আমরা ওয়েটিং টাইমটাকে পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 20 - 5 15, 25 - 4 21, 13 - 6 7 7 - 6 7 - 7 0, 12 - 5 7। অর্থাৎ আমরা কিন্তু এগুলো ক্যালকুলেট করবো না, জাস্ট এই যে বাস টাইমটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেটা থেকে মাইনাস করব। এখন হচ্ছে আমরা রেসপন্স টাইমটাকে বের করবো। রেসপন্স টাইমটাকে কীভাবে করতে হয়, সূত্রটা, রেসপন্স টাইমের সূত্রটা হচ্ছে ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে ফার্স্ট অ্যারাইভাল টাইম হচ্ছে গ্যান্ট চার্টের যেই টাইমটাতে হচ্ছে সেই প্রসেসটা ফার্স্ট অ্যারাইভ করছিল, সেই টাইমটাই হচ্ছে তার ফার্স্ট অ্যারাইভাল টাইম। দেন হচ্ছে এখান থেকে এই বক্স থেকে অ্যারাইভাল টাইমটা মাইনাস করলেই হচ্ছে এটা আমাদের রেসপন্স টাইমটা আমরা ক্যালকুলেট করতে পারবো, মানে ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ওকে, তাহলে এখন আমরা দেখি P0-র জন্য, P0 ফার্স্ট এক্সিকিউট করছিল কখন,
অ্যারাইভ করছিল এই গ্যান চার্টে 18 এখানে, তাহলে 18 মাইনাস 3 15 হচ্ছে P1 জন্য 23, এটার হচ্ছে অ্যারাইভাল টাইম। 23 মাইনাস 2 21, দেন হচ্ছে P2 জন্য P2 হচ্ছে 12 মাইনাস 5 7। P3 জন্য P3 ফার্স্ট অ্যারাইভ করছিল হচ্ছে 2তে, 2 মাইনাস 1 0, সরি আমার একটু ভুল হয়েছে এখানে। P3টা ফার্স্ট অ্যারাইভ করছে হচ্ছে 2তে না 1-এ, তাহলে 1 মাইনাস 1 0, দেন হচ্ছে আমাদের লাস্ট যেটা P4 হচ্ছে ফার্স্ট অ্যারাইভ করছিল 0 নাম্বার পজিশনে, তাহলে 0 মাইনাস 0 0। এখান থেকে যদি আমাদেরকে বলে যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর অ্যাভারেজ রেসপন্স টাইম ক্যালকুলেট করতে, তাহলে সেমভাবে জাস্ট এগুলোকে যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দিলে আমাদের যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। ওয়েটিং টাইমের ক্ষেত্রেও সেম, রেসপন্স টাইমের ক্ষেত্রেও সেম, জাস্ট যোগ করে প্রসেস নাম্বার দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের এগুলোর হচ্ছে অ্যাভারেজ পেয়ে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।